সবাইকে স্বাগতম শিক্ষা সমীকরণ ইউটিউব চ্যানেলে। এবং আমি আছি সৌভিক, তোমাদের বাংলা বিভাগের শিক্ষক। আজ থেকে আমি তোমাদের প্রথম ক্লাস শুরু করছি এবং প্রথম বাংলা বইয়ের দশম শ্রেণীর প্রথম বাংলা বইয়ের যে গল্পটা জ্ঞানচক্ষু, সেটার আজকের আমি বিষয় সংক্ষেপটা আলোচনা করব। প্রথমত দেখো, আমি চাইলেই ডাইরেক্ট প্রশ্ন উত্তর বা গল্পের ভিতরে যেতে পারি না। কারণ একটাই, যে মেন যে গল্পের যে জিস্ট বা বিষয়বস্তু, সেটা জানা আগে দরকার, বিশেষ করে বাংলা সাবজেক্টটায়। তারপরেই তুমি সফলভাবে লিখতে বা পড়তে পারবে। বেসিক্যালি তুমি যখন কোনো নোট পরীক্ষায় কমন নাও পেলে, তাও লিখতে গেলে তোমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমার বিষয়বস্তুটা ভালোভাবে জানতে হবে। জানলে তুমি দু কলম লিখে আসতে পারবে। তো সেইভাবে আমরা প্রথমে শুরু করতে চলেছি জ্ঞানচক্ষু গল্পের বিষয়বস্তুটা। এবার এই বিষয়বস্তুর পরপরই আমার যদি সম্ভবপর হয় আমি চেষ্টা করব বইয়ের পাই টু পাই লাইন ধরে ধরে আলোচনা করার। এবং এই ক্লাসের শেষেই, এই বিষয়বস্তুর শেষেই আমি প্রশ্ন উত্তর পর্বে যাব। তারপর যে সমস্ত গল্প কবিতা আছে আফ্রিকা থেকে শুরু করে যা কিছু, এবং যে সমস্ত সিলেবাস আছে রচনা, বঙ্গানুবাদ, সব পরপর ক্লাস বাই ক্লাস করাবো। তো এখন আর দেরি করব না, শুরু করব জ্ঞানচক্ষু গল্পের বিষয় সংক্ষেপটা নিয়ে। তো বোর্ডেই লেখা আছে, দেখতে পাচ্ছ যে জ্ঞানচক্ষু, যে আমরা যে গল্পটা পড়ব, ওই জ্ঞানচক্ষুর লেখিকা কে না আশাপূর্ণা দেবী। এবার লেখক পরিচিতিটা আমাদের কিন্তু জানার দরকার, অত্যন্ত দরকার। কারণ আমরা যার গল্পটা পড়ব তাকে যদি না জানলাম, তাহলে আমাদের গল্প পড়াটা আমার মনে হয় না সঠিকভাবে সম্পন্ন হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে লেখক পরিচিতিটাও কিছুটা হলেও জানা দরকার। তো জ্ঞানচক্ষু গল্পের লেখিকা আশাপূর্ণা দেবী, এনার জন্ম হয়েছে কবে? 18ই জানুয়ারি 1909 সালে। এবং ইনি আমাদের ছেড়ে পরলোক গমন করেছেন কবে? 12ই জুলাই 1995। এবং বলে রাখা ভালো, এনার জন্ম হয়েছিল কলকাতাতে। আর তার যে শিক্ষা জীবন বা তার স্কুলের গণ্ডি খুব একটা দূর যায়নি। তিনি খুব একটা শিক্ষিতও ছিলেন না, স্কুলের বা কলেজের গণ্ডি তাকে পেরোতে আমরা দেখিনি বা শুনিনি। কিন্তু এই একটা প্রতিকূলতার মধ্যেও তিনি যে তার অসামান্য সৃষ্টির মাধ্যমে আমাদের কাছে স্মরণীয় হয়ে আছেন। তার যে বিখ্যাত মূল গ্রন্থ কুমকুম, এই কুমকুম কাব্যগ্রন্থ থেকে আমাদের এই জ্ঞানচক্ষু গল্পটা সংকলিত হয়েছে। এবং তার কিছু উপন্যাস আছে, যেমন আবার গৃহপ্রবেশ আছে, ভবানী আছে, আর বকুল কথা আছে। এরকম বেশ কিছু তার স্মরণীয় উপন্যাসের দ্বারা তিনি শুধু ছোটদের নয়, আমাদের সমস্ত শিক্ষার্থী থেকে শুরু করে আমাদের সমাজকে তিনি একটা মেসেজ দিয়ে গেছেন, একটা বার্তা দিয়ে গেছেন, যে স্কুল কলেজের গণ্ডি না পেরিয়েও মানুষের যদি অদম্য ইচ্ছা শক্তি আর কিছু করার ইচ্ছা থাকে, তাহলে সেটা সম্ভব। তো আর দেরি করব না, এবার মেন গল্পে বা মূল গল্পে আমরা ফিরে আসব। আমাদের যে জ্ঞানচক্ষু গল্পটা, এটা শুরু হয়েছিল একটা ছেলেকে নিয়ে, সাদামাটা ছেলে। এবং এই গল্পের কেন্দ্রীয় চরিত্র হিসাবে আমরা যদি কাউকে ধরি, যেরকম আমাদের সিনেমাতে হয় না হিরো, সাইড হিরো, ঠিক তেমনই এই গল্পের যদি কেন্দ্রীয় চরিত্র কল্পনা করা হয় বা বলা হয়, সেটা আর কেউ নয়, তপন, তপন কুমার রায়। এবার এই তপন কুমার রায়কে নিয়ে আমাদের গল্পটা পরপর ধাপে ধাপে এগিয়েছে। প্রথমত আমরা কি দেখেছি? আমরা দেখেছি তপন একটি ছেলে এবং তার ছোটো মাসির থেকে সে বছর আষ্টেকে ছোট। এবং এই তপন আর তার ছোটো মাসি খুব ভালো বন্ধুত্বপূর্ণ আর কি। তারপর আমরা কি দেখলাম এই গল্পে, যে তপনের বাড়িতে কাকু আছে, মেজো কাকু আছে, তার মা বাবা সবাই আছে, সবার সাথে সে বেশ হাসি খুশি থাকে। এবং তপনের মনে একটা ভ্রান্ত ধারণা ছিল যে লেখক মানে নাকি অন্য গ্রহের প্রাণী বা অন্য কিছু আর কি, এলিয়েন টাইপের একটা ধারণা। মানে তপন গল্প পড়তে বা লিখতে খুবই ভালোবাসতো। এবার সচরাচর কেমন হয়, ধরো যে কোনো দিন প্লেনে যায়নি, তো তার কাছে কি হবে, এরোপ্লেনটা একটা অস্বাভাবিক বলে কিছু মনে হবে। যে কখনো জন্ম থেকে দেখা যাচ্ছে প্লেন দেখেইনি, তার কাছে তো অস্বাভাবিক বলেই মনে হবে। তো ঠিক তেমনই আমাদের ছোটোবেলায় বা আমাদের ছেলে মানুষের ছেলেবেলায় যেমন মনের বিভিন্ন ধারণা জন্মাতো, ঠিক তপনেরও একটা ধারণা জন্মেছিল যে লেখক মানে হয়তো অন্য গ্রহের প্রাণী বা এলিয়েন টাইপের একটা।
কিন্তু তার এই ভ্রান্ত ধারণা বা তার এই ভুল ভেঙেছিল কখন না, তার ছোটো মাসির সঙ্গে যখন একটা লেখকের বিয়ে ঠিক হলো এবং বিয়ে হওয়ার পরে সে দেখলো যে নতুন মেসোমশাই একজন জলজান্ত মানুষ, মেজো কাকুদের ছোটো কাকুদের মতো সিগারেট খাচ্ছে, ভাত জল খাচ্ছে, আবার বেশি ভাত দিতে গেলে বলছে আর দিও না, তারপর সিনেমা দেখতে যাচ্ছে। তখনই তপনের প্রথম জ্ঞানচক্ষুটা খোলে এবং তপন বুঝতে পারে যে লেখক মানে আর 5টা সাধারণ মানুষের মতো। এই ভেবে তপনের মনে একটা ইচ্ছা জাগে যে আমার মেসোমশাই যখন লেখক একটা আর 5জন মানুষের মতো, তাহলে আমি কেন লেখক হতে বাকি থাকে, আমিও লেখক হয়ে যেতে পারি। এই বলে এই চিন্তা ভাবনা আসা মাত্রই সে কী করলো, তার নোটবুকটা নিয়ে গিয়ে সে গিয়েছিল, তার গরমের ছুটি চলছিল এই সময়, সে গিয়েছিল বিয়ে বাড়ি। সে সব মানুষের অচক্ষে গিয়ে কি করলো, ছাদে উঠে গিয়ে একটা নোটবুকের উপরে সে লিখে ফেললো তার প্রথম গল্প, প্রথম দিন, শ্রী তপন কুমার রায়। এবার এক্ষেত্রে আর 5টা ছেলেরা যখন কি করে, সবাই একটা অ্যাক্সিডেন্ট নিয়ে লেখে, সবাই একটা কি করে বিভিন্ন হরর বা ভয়ঙ্কর কিছু নিয়ে লেখে। সেই বয়সে তপন কি লিখেছে, তার ছোটোবেলার যে তার প্রথম দিনের যে স্কুলে যাওয়ার যে অভিজ্ঞতা, সেটাকে নিয়েই সে লিখেছে। এবং লেখা হয়ে গেলে সে সেটা নিয়ে গেছে কোথায়, প্রথম দৌড়ে গেছে তার খেলার সাথী তার ছোটো মাসির কাছে দেখাতে, যে মাসিমা দেখো আমি একটা গল্প লিখে ফেলেছি। এবার তপনের ছোটো মাসির যেহেতু বিয়ে হয়ে গেছে, সে এখন একটু মুরব্বির মতো হয়ে গেছে। মানে হয় না যেটা, বিয়ে হলে মেয়েরা একটু মানে মুরব্বি ভাব নেয় যে আমি সব কিছু জানি, একটা এরকম একটা ব্যাপার। তো তপন যখন তার প্রথম লেখা, তার প্রথম গল্পটা তার ছোটো মাসির কাছে নিয়ে যায়, সে দৌড়ে নিয়ে গিয়ে সেটা একবার চোখ বুলিয়েই সে বলল, বাহ তোর হাতে ভালো, লেখার তো ভালো হাত আছে তপন, বলে নিয়ে গেল কার কাছে, তার বরের কাছে। সে যেহেতু লেখক আর সে একটু দেখাতে চাইছে যে আমার বর আমার কথায় কতটা শোনে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্যে সে নিয়ে গেল তার মেসোমশাইয়ের কাছে যে আমার ভাইপো এই গল্পটা লিখেছে, এই গল্পটা ছাপিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং নতুন মেসোমশাই, সে যেহেতু নতুন বিয়ে হয়েছে, তাহলে তারও একটা কর্তব্য ভার থাকে, সবার চোখে ভালো হওয়ার একটা ব্যাপার থেকে যায়। তো সে কি বলল, হ্যাঁ অবশ্যই সন্ধ্যাতারা পত্রিকার সঙ্গে তো আমার ভালোই যোগাযোগ আছে, আমি ছাপিয়ে দেবো। এবং সবাই বুঝতে পারে যে সন্ধ্যাতারা পত্রিকার সম্পাদকের সাথে যা পরিচিতি আছে তপনের ছোটো মেসোমশাই, তাহলে এই লেখাটা অবশ্যই তার গল্প সংকলনে বেরোবে সন্ধ্যাতারা পত্রিকার। এবার এইভাবে কিছু দিন চলে যায়, মাস চলে যায়, সবাই ভাবে যে অনেক দিন চলে গেল, তপনও ভাবছে, আশা ছেড়ে দিল, যে ভাবছে যে কি হয়ে গেল, মনে হয় আমার লেখা আর ছাপাবে না, মেসোমশাই শুধু মন রাখতেই, বাড়ির লোকের মন রাখতেই হয়তো এইসব কথা বলে গেছে যে লেখা ছাপিয়ে দেবো। কিন্তু এর মধ্যেই ঘটে গেল এক অলৌকিক ঘটনা। ঘটনাটা কি, হঠাৎ সন্ধ্যাতারা পত্রিকা নিয়ে হাজির তপনের ছোটো মাসি আর মেসো, এবং তাতে প্রথম সূচিপত্রে লেখা আছে প্রথম দিন, গল্পের লেখক শ্রী তপন কুমার রায়। গল্পটা দেখেই তপনের চোখ মার্বেল হয়ে গেল, যে এবার তাহলে আমার গল্প ছাপা হয়েছে পত্রিকায়। তপনের নামে ধন্যি পড়ে গেল। বাড়িতে সবাই বলছে তপন গল্পকার, সাহিত্যিক, কেউ আবার বলছে যে তপন তোর লেখার হাত আছে বেশ ভালো, বলতেই হবে। ঠিক তখনই তপনের মা তপনকে বলে, আচ্ছা বাবা তোর পিঠে এত বিদ্যা, তা তুই পত্রিকাটা তার ছোটো মেসোর কাছ দিয়ে এনে তার হাতে ধরিয়ে দিয়ে বলে যে কি বাবা তুই লিখেছিস, একটু পড়ে শোনা তো আমায় দেখি। তখন তপন পড়তে গিয়ে হতভম্ব হয়ে যায়। তার কারণ কি, তার সমস্ত লেখা, তপনের কাঁচা হাতের লেখা, সমস্ত পাকা হাতে আলাদাই রূপ দিয়েছে তার ছোটো মেসো। এবং তপন সে আর পড়তে পারে না, থমকে গেল। তখন সবাই বলছে তপনের যে ছোটো কাকু, ছোটো মেসো এবং তখন সবাই বলছে তপনের ছোটো কাকু থেকে শুরু করে তপনের মা বলছে তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, যে তুই পড়। তপনের চোখ দিয়ে জল চলে আসলো এবং তপন কি করতে লাগলো, বাধ্য হয়ে সেই আনকরা লাইন, আনকরা শব্দ পড়তেই থাকলো কিছু না বুঝেই। এবং তপনের জ্ঞানচক্ষু দ্বিতীয়বারের জন্য খুললো। কি খুললো, দ্বিতীয়বারের জন্য কেন খুললো, তার কারণ হচ্ছে যে তার যে একটা ধারণা ছিল যে তার কাঁচা হাতের লেখা হয়তো মেসোমশাই অল্প একটু কারেকশন করে ছাপিয়ে দেবে, সেই জায়গায় দাঁড়িয়ে মেসোমশাই কী করেছে, তার পুরো গল্পটাই পাল্টে দিয়েছে তার পাকা হাতের লেখা দিয়ে। এবং সেই তক্ষুনি তপন ঠিক করলো যে আমার এই কাঁচা হাতের লেখা যদি কোনো দিন পাবলিশ করতেই হয়,
তাহলে আমি নিজে গিয়ে দেব, পত্রিকার সম্পাদকের কাছে গিয়ে বলবো, তাতে আমার লেখা হয় হোক ছাপানো, না হয় না হোক, তাতে আমার কোনো দুঃখ নেই। কিন্তু তাই বলে অমুক ব্যক্তি আমার লেখা ছাপিয়ে দিয়েছে, এই অপবাদ যেন আমার না শুনতে হয়। এইভাবে গল্পটার সমাপ্তি ঘটে এবং এখানেই আমার ক্লাসটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটি ভিডিওতে, প্রশ্ন উত্তর পর্বে ভিডিওতে দেখা হচ্ছে। তত সময় সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আর আমাদের ইউটিউব চ্যানেল শিক্ষা সমীকরণকে সবাই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। ধন্যবাদ।